সুপ্রিয় ব্যাংক জব প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ম্যাপের অনলাইন এই আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এম রুবেল রানা, সিনিয়র শিক্ষক, ক্যারিয়ার ম্যাপ। বিআইবিএম কর্তৃক গৃহীত বিগত বছরের কয়েকটি প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ব্যাংক জব বিভিন্ন পরীক্ষায় ইংলিশ অংশে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি দুইটি পার্টের মধ্যে তুলনামূলকভাবে বেশি প্রশ্ন এসেছে ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট থেকে। নিঃসন্দেহে আমরা মেমোরাইজিং বা ভোকাবুলারি পার্টের জন্য আপনাদেরকে বেশ কয়েকটি ক্লাস প্রদান করে থাকব, যা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান করে কিনা আমার জানা নেই। আমার মনে হয় প্রায় সবাই ব্যাংক জব প্রিপারেশনের জন্য ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্টের জন্য একটা শিট বা একটা সাজেশনস দেয়, আপনাদেরকে পড়ে নিতে বলা হয়। বাট ক্যারিয়ার ম্যাপ আপনাদেরকে শুধু পড়তে বলবে না, বরং পড়িয়ে দিবে। আমরা ভোকাবুলারির জন্য 8 থেকে 10টি বিশেষ ক্লাস নিয়ে থাকি এবং গ্রামারের ক্লাসগুলো তো থাকবেই। এর ধারাবাহিকতায় আজ আমরা একটা ক্লাসে যাব ভয়েস চেঞ্জিং এর উপর। কথা আছে, একটু শুনবেন আগে। ভয়েস চেঞ্জিং সহজ টপিক, হ্যাঁ অনেকের জন্যই সহজ, কিন্তু এতগুলো টপিক থাকতে ভয়েস কেন? আসলে বিসিএস প্রিপারেশন এবং ব্যাংকের প্রিপারেশনের ক্ষেত্রে অনেক কিছু সিমিলার থাকলেও ইংলিশ প্রিপারেশনটা একটু ভিন্ন। যেমন ব্যাংকে পার্টস অফ স্পিচ থেকে এত বেশি প্রশ্ন না হলেও কিছু ট্র্যাডিশনাল টপিক আছে, কমন টপিক আছে, লাইক টেন্স অ্যান্ড কন্ডিশনাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জিং, ন্যারেশন, কমন প্রশ্ন থাকেই। সো আজ আমরা একটা জিনিস ফিল করব যে কোচিং কেন করা দরকার, কিংবা আমি কারোর কাছে প্রাইভেটেই না হয় পড়লাম, কেন পড়া দরকার? বই থাকতেও কারোর কাছে পড়তে হবে কেন, শিখতে হবে কেন, কারণটা কি? কারণটা হলো এটাই যে আজ ভয়েস চেঞ্জিং এর যতগুলো প্রশ্ন সলভ করাবো উইদাউট এনি রুলস, কোনো নিয়ম ছাড়াই। জি, কোনো নিয়ম ছাড়াই সম্ভব। শুধু বি ভার্বের ব্যবহারটা ঠিকঠাক জানতে পারলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এর এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য নতুন করে নিয়ম জানতে হয় না। তবে হ্যাঁ, এটা মানতেই হবে, সরাসরি রিটেন পরীক্ষার জন্য মানে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, প্যাসিভটাকে আপনার মতো করে লিখতে হবে, এর জন্য কিছু রুলসের প্রয়োজন হয়। কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য বা ভয়েসের মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে আমাদের একটা অপশন সিলেকশন করার জন্য অনেক নিয়মের দরকার নেই। শুধু বি ভার্বের ব্যবহারটা ঠিকঠাক জানলেই যে কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ অ্যাক্টিভ এগুলো রূপান্তর করা সম্ভব শুধু বি ভার্বের ব্যবহার জেনে নিয়েই। অর্থাৎ আমরা যে বাক্যটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, আগে আমার জানতে হবে সেটি কোন টেন্সে আছে। সেই টেন্সের উপর ভিত্তি করে বি ভার্বের ব্যবহারটা ঠিকঠাক দিতে পারলেই আমরা চমৎকারভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারবো। তাহলে আমাকে টেন্সের ব্যবহার জেনে রাখতে হবে। এজন্য আপনারা জেনে রাখবেন, আমরা যে বাক্যটিকে প্যাসিভ করতে চাই, যদি সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমার বি ভার্ব হিসেবে ব্যবহার হবে এম, ইজ, আর। আমার সাথে একটু মুখস্থ করে ফেলবেন দয়া করে। যদি সে পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমাদের বি ভার্ব হিসেবে ব্যবহার হবে ওয়াজ অথবা ওয়্যার। আর এনি কন্টিনিউয়াস, আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে যদি প্যাসিভ করতে যাই, তাহলে আমরা বিং যুক্ত করব। অর্থাৎ প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব কিন্তু থাকেই। প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকেই। আমরা যে কাজটা করব, আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো তো ব্যবহার করবই, তার সাথে আমরা বিং যুক্ত করব, ব্যাংকের গুলো। তাহলে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি ব্যবহার করব? বিং ব্যবহার করব। এবার আসেন এনি পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য আমরা বি ভার্ব হিসেবে বিং ব্যবহার করব। আর যদি বাক্যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এরকম কোনো মডাল ভার্ব থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় মডালের সাথে বি যুক্ত করব। যেমন ক্যান আছে, আমি লিখবো ক্যান বি। কুড থেকে কুড বি, মে থেকে মে বি, মাইট থেকে মাইট বি। মডেলের সাথে যুক্ত হবে কি? বি। তাহলে একদম তো দেখে নেই আমরা
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য অ্যামেজার, পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য হবে ওয়াজ ওয়্যার, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য হবে বিং, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য হবে বিন, আর মডাল ভার্বের জন্য মডালের সাথে যুক্ত করতে হবে বি। সূত্র এইটুকুই শিখে রাখলে আপনি যে কোনো পেসিভ বের করতে পারবেন। আর নর্মাল নিয়ম তো আমরা জানি যে পেসিভ করতে গেলে আগে অবজেক্ট লাগে, তারপর বি ভার্ব লাগে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। এরপরে বাই এর প্রয়োজন থাকাটা খুব জরুরি না। পেসিভের জন্য এইটুকু জরুরি যে আগে অবজেক্ট লাগবে, তারপর বি থাকতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। জাস্ট এই বি ভার্বের ব্যবহার আর এই সূত্রটাকে দিয়ে আমরা যে কোনো পেসিভ বের করতে পারি। এখন আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো যদি আপনাদের মনোযোগ ঠিকঠাক থাকে। এই ক্লাসটি আপনাদের জন্য একটি ফ্রি ক্লাস। এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা বুঝে নিতে পারেন যে ক্যারিয়ার ম্যাপের ক্লাসের ধরন কেমন। আপনাদের সাথে যখন রেগুলার ক্লাস হবে আমরা অবশ্যই পেসিভ ভয়েসের সমস্ত রুলস আগে শেখাবো, তারপর আমরা বিগত বছরের প্রশ্নে যাব। বাট এখন আমার জন্য একটা চ্যালেঞ্জ, সেটি হলো আপনাদেরকে দেখাবো যে কৌশলের গুরুত্ব কতটুকু। কোনো রুলস মুখস্থ না করেও গ্রামারের অনেক টপিক আয়ত্তে আনা সম্ভব, সেটা কিভাবে। এজন্যই আমরা শুধু বি ভার্বের ব্যবহার শিখে নিলাম। দেখেন এখানে বলা হয়েছে হু টট হার সাচ থিংস। আমি কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি এখানে টট হলো পাস্ট টেন্স, টিচার পাস্ট ফ্রম টট পাস্ট টেন্স। তাহলে আমার পাস্ট টেন্সের জন্য ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। ওকে, আর এখানে পাস্ট টেন্সের জন্য ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে আমাকে, ফাইন। আর এইখানে আমার ভার্ব হচ্ছে যেহেতু টট, তাহলে আমার সাবজেক্টটাকে হু, তাহলে আমার অবজেক্টটাকে হার। ওকে, তো জাস্ট আপনি চিন্তা করেন পেসিভ করতে গেলে অবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গায় আসে, তার মানে হারটা শি হয়ে আসবে আর ওয়াজ থাকতে হবে। এখন দেখবো কোথায় কোথায় শি আছে আর ওয়াজ আছে। অপশন বি তে শিও আছে ওয়াজও আছে, বাট এটা নিব না আমরা, কারণ প্রশ্নবোধক বাক্যের অক্সিলারি ভার্ব তো সাবজেক্টের আগে থাকে। এটা জানার জন্য ভয়েস চেঞ্জিং এর নিয়ম জানতে হয় না, সো এটা ভুল বাক্য। সি নাম্বারটাও ভুল, কারণ প্রশ্নবোধক বাক্যের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের আগে, সো এটা ভুল। এরপর এ নাম্বারে আর ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দেওয়া আছে। এ নাম্বারও সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দেওয়া আছে। এ নাম্বারে আছে হু ওয়াজ শি টট সাচ থিংস বাই, আর ডি তে আছে বাই হুম ওয়াজ শি টট সাচ থিংস। সো বুঝতেই পারছেন সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। কেন হবে? কারণ এটা তো নিশ্চিত যে আমি সাবজেক্টকে নিয়ে আসলাম আগে, তারপর অক্সিলারি ভার্ব নিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, আর ডব্লিউএস কোশ্চেনে যদি আমি বাই বসাই, হু থাকলে তো বাই হুম হয়ে যায়। এটা যদি মুখস্থ নাও করেন, এইটুকু তো বুঝতে হবে আপনাকে যে বাই এর কারণে, বাই তো একটা প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, সো হুম তো হবেই। সো সঠিক উত্তর হলো একের ডি নাম্বার অপশন। তবে এই কথা সত্য, ডি এর মতো অপশন না থাকলে আমরা এ নিতাম কিন্তু। এবার আসেন আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। আমাদের 2 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে যে উই হোপ দ্যাট উই শ্যাল উইন দ্য ম্যাচ। আচ্ছা, উই হোপ দ্যাট উই শ্যাল উইন দ্য ম্যাচ। আমার শুধু এইটুকু জানলেই হবে যে এখানে শ্যাল আছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সকে প্যাসিভ করতে গেলে শ্যালের সাথে বা উইলের সাথে বি যুক্ত হবে, শ্যাল বি অথবা উইল বি। তো ভাই এখানে কি শ্যাল উইল আছে? নাই, তাহলে এটা বাদ। এখানে শ্যাল উইল আছে? নেই, এটাও বাদ। এখানে কি শ্যাল উইল আছে? নেই, এটাও বাদ। সো এখানে আছে উইল বি। সঠিক উত্তর কি? সি। কথা ক্লিয়ার? শুধু বি ভার্ব জানতে হবে। খেয়াল করে যান, আজকে আমরা শিখবো যে দ্য পাওয়ার অফ স্ট্র্যাটেজি, কৌশলের যে ক্ষমতা, এটা কতটুকু ক্ষমতা আমরা সেটা দেখবো। 3 নম্বরে আসেন যে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই হ্যাড অলরেডি শোন হার ফটো টু দ্য পুলিশম্যান। এটা বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশে 2023 প্রশ্ন। ধরেন আমি কিছু জানি না, আমি এইটুকু শুধু জানি হ্যাড আছে, এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কি যুক্ত করতে হয় একটু আগে বলেছিলাম, বিন যুক্ত করতে হয়। তাহলে হ্যাডের সাথে আমার বিন থাকতে হবে। সো কোথায় আছে হ্যাডের সাথে বিন? এখানে নেই, এখানে নেই, এখানে কিন্তু হ্যাড নাই, আছে হ্যাজ। সো এটাও হবে না। সো সঠিক উত্তর ডি নাম্বার, হ্যাডও আছে বিনও আছে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি ওন্ট গিভ ইউ এনি চান্স। আমরা জাস্ট এইটুককে টার্গেট করব। ওন্ট মানে কি? উইল নট। সো প্যাসিভ করতে গেলে কি হবে ভাই? উইল নট আছে বা ওন্ট আছে, তার সাথে বি যুক্ত হবে, কারণ আমরা জানি ফিউচার টেন্সের ক্ষেত্রে বি যুক্ত হয়, তার মানে ওন্ট বি থাকতে হবে। ওন্ট বি আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো থাকবেই। সো এখানে ওন্ট বি আছে বাট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। বি নাম্বারে ওন্ট বিও আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সি নাম্বারে ওন্ট আছে বাট বি নাই,
ডি নাম্বার ওয়ার্ড আছে বাট বি নাই, সো ডি সি ভুল, এও ভুল, সঠিক উত্তর অপশন বি। ভেবেছেন কত স্বল্প সময়ে উত্তরগুলো করা সম্ভব? দিস ইজ দ্য পাওয়ার অফ স্ট্র্যাটেজি, যে আপনাকে ট্রিক্স শিখতে হবে। এই যে কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক বলেন, বিসিএস বলেন, ভাই এই ক্ষেত্রে অনেক জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, অনেক জ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে কৌশলী হতে হবে। আপনি পরীক্ষা দেবেন এমসিকিউ, আপনার এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক করা দরকার, তাই না? আপনার জ্ঞানী হওয়ার দরকার নেই তো এখন। আর জ্ঞানী হইতে চাইলে আপনি আমার এই ভিডিও দেখতেনই না, আপনি মূল বই পড়তেন, আপনি গবেষণা করতেন। যেহেতু আপনার টার্গেট একটা ব্যাংক জব, সুতরাং আপনাকে কৌশলী হতে হবে। চলো আমরা পরের প্রশ্নে যাই। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ডিড দ্য বয় ক্যাচ আ বার্ড? ওকে, আমি শুধু এইটুকু জানলাম যে এটা প্রশ্নবোধক বাক্য, ভালো কথা। সো প্রশ্নবোধক বাক্য আর এখানে ডিড আছে, তার মানে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে আমার ওয়াজ থাকতে হবে, ওয়াজ। আর ক্যাসের পাস্ট পার্টিসিপল তো কট হবে। দেখেন এখানে ওয়াজ আছে বাট কট কিন্তু নাই, এখানে ওয়াজ তো নেই, ওয়াজ দিছে আবার শেষে, অক্সিলারি ভাব তো থাকবে আগে। আচ্ছা, ডি নাম্বারে ওয়াজ আছে, কটও আছে। আচ্ছা, এ নাম্বারে ওয়াজও আছে, ক্যাসিং এটা হবে না। এ ভুল, সি ভুল, বাকি রইল বি আর ডি। খুবই সহজ। আমি যদি প্যাসিভ করব, প্যাসিভ করলে সাবজেক্ট তো দা বয়, অবজেক্ট কি? দা বার্ড। তাহলে প্যাসিভ করলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তার মানে দা বার্ড আসবে প্রথমে। তার মানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন, ওয়াজ আ বার্ড কট বাই দ্য বয়। হিসাব সহজ। 6 আসেন, বলেছে যে হ্যাভ ইউ প্লেড ফুটবল? আমি এখান থেকে বুঝবো যে হ্যাভ আছে, এটা পারফেক্ট টেন্স। সো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি যুক্ত হয় ভাই? বিন হয়। তার মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে প্যাসিভ করতে গেলে। খুঁজি কোথায় বিন আছে? এখানে বিন নাই, এটা বাদ। এখানে বিন নাই, এটাও বাদ। এ আর সি তে বিন আছে, সঠিক উত্তর সি হবে। কেন? কারণ মনে রাখবো কোন প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বের যদি একাধিক অংশ থাকে বা অপারেটর থাকে, তাহলে একটা অংশকে রাখতে হয় সাবজেক্টের আগে আর বাকি অংশটাকে পরে বসাইতে হয়। এখানে বসানো উচিত ছিল হ্যাজ ফুটবল বিন প্লেড বাই ইউ, যেটা আর কি বসিয়েছে সি নাম্বার অপশনে, হ্যাজ ফুটবল বিন প্লেড বাই ইউ। আচ্ছা, এই যে নিয়মটা আমি বললাম যে অক্সিলারি ভার্বের একাধিক অংশ থাকলে একটা অংশ সাবজেক্টের আগে বাকি অংশ পরে বসে, এটার সাথে ভাই প্যাসিভ ভয়েসের কোনো সম্পর্ক নেই। এটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, এটা আপনাকে জানতে হবে। 7 নাম্বার আসেন আমাদের 7 বলা হয়েছে যে উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পেসেস অন আর্থ। আমি এত কিছুই জানি না, আমি শুধু এইটুকু জানি, কি জানি ভাই? মাস্ট। মাস্ট একটা কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্বের সাথে কি হয়? প্যাসিভ করতে গেলে বি যুক্ত হয়। তার মানে সেই উত্তরটা সঠিক হবে যেখানে মাস্টের পরে কি আছে? বি আছে। মাস্ট বি খুঁজতে হবে, মাস্ট বি। সো মাস্ট বি কোথায় আছে? আচ্ছা, এখানে কি আছে? নাই, এটা বাদ। আচ্ছা, এইখানে কি আছে? মাস্ট বি আছে, এখানেও মাস্ট বি, কিন্তু এটা বাদ। কেন বাদ? কারণ আমার মাস্টের পরে মেইন ভার্ব তো টেক, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন হবে, এখানে কেয়ার হবে কেন? এটা বাদ। তাহলে মাস্ট বি টেকেন, মাস্ট বি টেকেন, মাস্ট বি টেকেন অপশন আছে বি আর ডি তে। এর মধ্যে আমরা ডি নিব। কেন? কারণ বি নাম্বারে বলা হয় নাই যে মাস্ট বি টেকেন কেয়ার অফ, কার দ্বারা টেক কেয়ার করা হবে সেটা বলা হয়নি। ডি নাম্বারে বলা আছে বাই আস, তাই আমি পরিপূর্ণ বাক্যটাই নিব। যদি ডি নাম্বার অপশনটা না থাকতো তাহলে আমি বি নিতাম। তো সঠিক উত্তর হলো আমার ডি নাম্বার। তাহলে এভাবে অপশন মিনিমাইজ করতে হবে। 8 আসি আমরা। এখানে বলেছে যে উই টিচ হিম আ গুড লিসন। আমার শুধু এইটুক ধরলেই হবে, টিচ তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর বসবে। তাহলে আমার অ্যাম ইজ আর কোথায় আছে? অ্যাম ইজ আর, অন্য কিছু কিন্তু না। এখানে ইজ বিং, বাড়তি কথা বলছে, বাড়তি শব্দ, এটা বাদ। এখানে অ্যাম ইজ আর আছে বাট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, এটাও বাদ। এখানে তো অ্যাম ইজ আরই নাই, এটাও বাদ। সঠিক উত্তর ডি, হি স্টার্টস আ গুড লেসন বাই আস। কি খবর? ভালো আছেন? কেমন লাগতেছে এই কৌশলটা? আপনাদের কাছে কেমন লাগছে? আপনার কে বলছে আপনার কাছে কেমন লাগছে এটা? জানাবেন কিন্তু, হ্যাঁ জানাবেন। আচ্ছা, এবার আসেন 9 নম্বর প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নে বলছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, দ্য ট্রেনার
এখানে সাবজেক্ট কে? দ্য ট্রেনার। এটা তো সাবজেক্ট, এটা চলে যাবে অবজেক্টের জায়গায় প্যাসিভে। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? হোয়াট। আর অবজেক্ট কোনটা? দ্য হর্স। যেহেতু হর্স অবজেক্ট, তাহলে হর্স চলে আসবে সামনে আর ট্রেনার চলে যাবে পরে। আর এখন হোয়াট পাস্ট টেন্স, তার মানে এখানে ওয়াজ ওয়ার লাগবে বি ভার্ব হিসেবে। তাহলে হর্স আসবে সামনে, হর্সের পরে তার ওয়ার হবে না, ওয়াজ হবে। দ্য হর্স ওয়াজ ওয়াকড আফটার দ্য রেস বাই দ্য ট্রেনার। সঠিক উত্তর এ নাম্বার। বি নাম্বার হবে না কেন? কারণ এখানে বি ভার্বই নাই। সি নাম্বার হবে না কেন? এখানে বি ভার্ব নাই। ডি নাম্বার হবে না কেন? এখানে বি ভার্ব আছে, বাট কাজটা কার দ্বারা হয়েছে এটা কিন্তু বলা নেই। এটা না বলা থাকলেও বাক্য সঠিক হইতো, বাট যেহেতু আমার পরিপূর্ণ বাক্য আছে অপশনে, তাহলে আমি ইনকমপ্লিটটা কেন নিব? অপশনে হবে। নাম্বার 10, আই ওয়াজ সারপ্রাইজড। শুধু এইখানে ভাবেন, এইখান থেকে দেখায় বুঝতে পারছি যে এটা প্যাসিভ ভয়েস। কেমনে বুঝলাম? কারণ এখানে বি ভার্ব আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা মানে প্যাসিভ। তাহলে যদি আমি অ্যাক্টিভ করতে যাই, পুরো বাক্য পড়তে হবে না, এইটুকু দিয়ে ভাবেন প্লিজ। যদি আমি অ্যাক্টিভ করতে যাই, তাহলে কি বি ভার্বটা থাকবে ভাই? থাকবে না, শুধু মেইন ভার্বটা হবে সারপ্রাইজড, পাস্ট টেন্স যেহেতু এটা। আর যেখানে প্যাসিভ ভয়েসে আই আছে সামনে, অ্যাক্টিভে কি আই যাবে পিছে। অ্যাক্টিভ প্যাসিভ বলতে উল্টানোর কাজ। অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে হয় অবজেক্ট। প্যাসিভের অবজেক্ট, তাহলে অ্যাক্টিভে কি হবে? সাবজেক্ট। তাহলে এখানে প্যাসিভের সাবজেক্টের জায়গায় কি আছে? আই, এটা অবজেক্টের জায়গায় যাবে, তার মানে মি। তাহলে একদিকে সারপ্রাইজ থাকতে হবে, অন্যদিকে মি থাকতে হবে। খোঁজেন কোথায় আছে। এখানে সারপ্রাইজড মি নাই। আচ্ছা, এখানেও সারপ্রাইজড মি নাই, এখানেও নাই। সো সঠিক উত্তর বি নাম্বার, ইট সারপ্রাইজড মি টু সি দ্যাট হি হ্যাড বিন বিটেন ব্ল্যাক এন্ড ব্লু। বলো না কোথায় তুমি? হ্যাঁ, কার কথা বলছি জানেন? কৌশল। কৌশল শুধু ক্যারিয়ার ম্যাপে আছে। বিশ্বাস হবে না হয়তো, অনেকে ভাববেন না অনেক চাপা হচ্ছে। ভাই আপনি দেখেন না, এভাবে একটা সূত্র দিয়ে যে কোনো প্যাসিভ বের করা সম্ভব। এরকম অনলাইন দুনিয়ায় কয়টা ক্লাস আছে? বলবেন আমি অহংকারী। হ্যাঁ আমি অহংকারী। আমি আপনাদেরকে যখন কোনো ভালো কিছু দিতে পারি, আপনাদের যখন কষ্ট কমায় দিতে পারি, তখন সত্যি আমার অহংকার হয়, গর্ব হয় যে না আমি কারো প্রয়োজনে আসতে পারতেছি। এবার আসি আমরা পরের কোশ্চেনে যাব। 11 কি বলেছে? দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ক্যান ইউ হেল্প মি। আমি শুধু এইখানে ধরে ফেলবো, ক্যান কে ধরবো। মডেল ভার্ব আছে না, প্যাসিভ করতে গেলে কি হবে? ক্যান বি হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কোথায় ক্যানও আছে, বিও আছে। এখানে ক্যান আছে বাট বি নাই, এখানে ক্যানই তো নেই। এখানে ক্যান আছে বাট বি নাই, আছে বিন। সঠিক উত্তরে ক্যানও আছে, বিও আছে। সো 11 সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কথা শেষ। এবার আসি আমরা পরের প্রশ্নে। 12 বলা হয়েছে দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স প্রমিসেস শুড বি কেপ্ট। শুড বি কেপ্ট। আমরা শুধু এইটুকু বুঝবো, এখানে মডেলের সাথে যেহেতু বি যুক্ত আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে অ্যাক্টিভ করতে গেলে বলেও দিছে অ্যাক্টিভ করো। অ্যাক্টিভ করলে নিশ্চয় শুডের পরে বিটা হবে না, শুধু শুড। আর কেপ্ট এর প্রেজেন্ট ফর্ম নিশ্চয় কি হবে? কিপ। আচ্ছা, এন্ড প্রশ্ন হলো ভাই বলছে প্রমিসেস শুড বি কেপ্ট, কথা রাখতে হবে। কথাটা কে রাখবে? আপনি। এটা কি বলছে আপনি রাখবেন? আমি। এখানে কি বলেছে আমি রাখবো? আমরা। বলেছি কি আমরা রাখবো? কারো কথা সুনির্দিষ্ট করে বলা নেই। এরকম অনির্দিষ্ট বোঝানোর জন্য ওয়ান ব্যবহার হয়। এই জন্য আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। ডি হবে না, কারণ এখানে ওয়ান এর পজিটিভটা এভাবে যে লিখতে হয় অ্যাপোস্ট্রফি দিয়ে এটা লেখেনি। তাই সঠিক উত্তর হলো সি, 12 এর সি হলো। এবার আসেন 13 বলা আছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু হ্যাজ রিটেন হ্যামলেট। হু থাকলে বাই হুম হয়। আমি এগুলো নিয়ে একবারও ভাববো না, আমি শুধু ভাববো হ্যাজ আছে এখানে। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে বিন যুক্ত হবে, তার মানে হ্যাজের সাথে যুক্ত হবে কি? বিন। খুঁজেন কোথায় হ্যাজের সাথে বিন আছে। অপশন এ তে হ্যাজ আছে বাট বিন নাই, এটা ভুল বাক্য। অপশন বি তে হ্যাজও নাই, বিনও নাই, এটাও ভুল বাক্য। অপশন সি তে হ্যাজ আছে, বিনও আছে, ওকে। আর অপশন ডি তে হ্যাজও নাই, বিনও নাই। সো সঠিক উত্তর ডি। যারা মুখস্থ করছেন হু থাকলে বাই হুম, তাদের তো এইখানে গিয়ে আটকে যাবেন, বাট এটা তো সঠিক উত্তর না। সঠিক উত্তর অপশন সি। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে কেমনে হলো হু হ্যাজ হ্যামলেট বিন রিটেন বাই?
এমনি হয়েছে, হুটা সামনে দিয়েছি। এখন যদি আমি এই বাইটাকে শেষে না রাখা সামনে আনতাম, তখন বাই তো প্রেপোজিশন, প্রেপোজিশনের কারণে এই হুটার অবজেক্টিভ ফর্ম হয়ে যেত কি হুম। আমি লিখতে পারতাম বাই হুম হ্যাজ হ্যামলেট বিন রিটেন। যেহেতু আমার প্রেপোজিশনটা আগে আসে নাই, তাহলে আমি হুকে কেন হুম করব? হু তো হুম হয়ে যায় শুধু প্রেপোজিশনের কারণে, কারণ প্রেপোজিশনের পরে যে কোনো প্রোনাউন অবজেক্টিভ ফর্ম হয়। এই জন্য বলছি ভাই, এত প্যাচ গোছের দরকার নাই, কথা খুব সহজ। পারফেক্ট টেন্স আমার বিন লাগবে, বিন আছে সিতে, সি সঠিক উত্তর। 14 বলছে এভরি অর্ডার উইল বি ক্যারিড। আমি শুধু এইটুকু বুঝবো, উইল বি ক্যারিড আছে না, প্যাসিভ করতে গেলে উইলের পরে মানে অ্যাক্টিভ করতে গেলে উইলের পরে বিটা তো থাকবে না, আর ক্যারিড এর বেস ফর্ম কি হয়ে যাবে ক্যারি। বুঝেন নাই? এটা আছে প্যাসিভে, করতে হবে অ্যাক্টিভ। তো প্যাসিভ করার সময় যেমন আমরা শ্যাল উইলের সাথে বি যুক্ত করি, অ্যাক্টিভে কি বিটা থাকবে? থাকবে না। মূল ভার্বের তো পাস্ট পার্টিসিপল হবে না, তার মানে আমার উইল ক্যারি থাকতে হবে। এখানে উইল ক্যারি আছে নাই, এখানে উইল ক্যারি আছে নাই, এখানে কি উইল ক্যারি আছে নেই, আছে শুধু সিতে উইল ক্যারি। তো সঠিক উত্তর সি, 14 এর সি। 15 আসে, 15 বলেছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই হ্যাড অলরেডি শোন হার ফটো। আমি এখান থেকে বুঝবো হ্যাড আছে, তো পারফেক্ট টেন্স করতে গেলে হ্যাডের সাথে বিন যুক্ত হবে। রিপিটেড কোশ্চেন দেখেন, এটা 2023 এর প্রশ্ন আসছিল ক্যাশে, আবার বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার 2017 এটা এসেছে। হ্যাড তাহলে বিন হবে, তাহলে আমার হ্যাডের সাথে বিন কোথায় আছে? আছে সি নাম্বার অপশনে আছে হ্যাডের সাথে বিন। সো আমার সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন। 16 বলেছে দ্য প্যাসিভ ভয়েস অফ সামবডি শুড হ্যাভ কল্ড। আমি এই শুড হ্যাভ নিয়ে ভাববো ভাই, এখানে হ্যাভ আছে না শোনা? হ্যাভ আছে, তো সো হ্যাভ থাকা মানে কি পারফেক্ট, পারফেক্টে কি যুক্ত হয়? বিন। তার মানে আমার প্যাসিভ করতে গেলে কি হবে? শুড হ্যাভ বিন, বিন থাকতে হবে আমার, রাইট? সো বিন কোথায় আছে? শুড হ্যাভ বিন। এখানে কি শুড হ্যাভ বিন আছে? নাই। এখানে কুড হ্যাভ বিন, এখানে আছে মাইট হ্যাভ বিন, এখানে তো বিনই নেই। সঠিক উত্তর এই। ভাই জীবন অনেক সংক্ষিপ্ত, এত প্যারা নিবেন কেন? অল্প সময়ে কৌশলে যদি ভালো প্রস্তুতি হয়, এত প্যারা নিবেন কেন আপনি? আপনারা বিসিএস বাদ দিয়ে ব্যাংকে কেন আসছেন বলেন তো? কারণ বিসিএস এর লম্বা জার্নি আপনাদের ভালো লাগে না, কথা তো সত্য। তাহলে যেখানে আপনি স্বল্প সময়ে জব পাওয়ার জন্য আসলেন, সেখানে যদি আবার 3-4 বছর লেগে যায়, লাভ কি? সুতরাং আস্থা রাখতে হবে ভাই। ক্যারিয়ার ম্যাপ এমন একটা প্রতিষ্ঠান, অলরেডি এখন এটা বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠান ফর ব্যাংক জব। এটা আপনার বিশ্বাস না হলেও মানতে হবে। ব্যাংক জবের জন্য বেসিক্যালি ক্যারিয়ার ম্যাপের চেয়ে ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে এখন নেই। এখন নেই, ভবিষ্যতে হইতে পারে, এখন নেই। কিন্তু আপনারা জানেন বিসিএস এর জন্য যেমন বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠান বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফিডেন্স, ঠিক সেই কনফিডেন্সেরই অঙ্গ প্রতিষ্ঠান কনফিডেন্সের ডিএমডি আমাদের জসিমউদ্দিন স্যারের প্রতিষ্ঠান ক্যারিয়ার ম্যাপ কিন্তু ব্যাংকের জন্য নাম্বার 1। যাদের কনফিডেন্সের আস্থার প্রতি মানে সেবার প্রতি একটা আস্থা আছে, আশা করি তাদেরকে বলতে হবে না, তাদের ক্যারিয়ার ম্যাপের সেবার প্রতি একটা আস্থা থাকবে। চলেন আমরা পরের প্রশ্ন সলভ করি। 17 কি বলছে? দ্য শিপ ওয়াজ বার্ন। এটা প্যাসিভ ভয়েস, ওয়াজ বার্ন যেহেতু আছে, অ্যাক্টিভ করতে গেলে নিশ্চয়ই ওয়াজটা থাকবে না, বিভাগ থাকবে না, শুধু বার্ন হবে। আচ্ছা, শুধু বার্ন যদি হয়, এখন শুধু বার্ন ডি তো হবেই না, তার মানে এ তেও বার্ন আছে, বি তেও বার্ন আছে, সি তেও বার্ন আছে। এর মধ্যে সঠিক উত্তরটা হবে সি। আমি জানি অনেকেই এখানে বি দেয়, সামওয়ান বার্ন দ্য শিপ। ভাই কেমনে দিবেন আপনি? কেউ জাহাজটা পুড়িয়েছিল, আপনি পারবেন কোনো কিছু পুড়িয়ে ফেলতে? আপনার হাতে এক টুকরো কাগজ আছে, এটা আপনি পুড়তে পারবেন? কখনোই পারবেন না। আপনি বড়জোর লাইটার দিয়ে বা ম্যাচ দিয়ে আপনি কাগজটাতে আগুন ধরাই দিতে পারবেন, পোড়ানোর কাজটা আপনি করবেন না, আমি করব না। পোড়ানোর কাজ করবে কি? আগুন, ফায়ার নিজেই করবে। আমরা তো কোনো কিছুকে পুড়ে ফেলতে পারবো না, আমরা আগুন ধরাইতে পারবো, বাট পোড়ানোর কাজ করবে কি? ফায়ার। এই জন্য সঠিক উত্তর বি না, সঠিক উত্তর সি হবে, ফায়ার বার্ন দ্য শিপ। এটা বহু পরীক্ষা আসে। এবার আসলে 18 বলা আছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই স হিম গো টু দ্য গার্ডেন। আমাদের এখানে এইটুকু বুঝলেই চলে যে স একটা ভার্ব, গো একটা ভার্ব।
দুইটা ভার্ব যদি পাশাপাশি বসে তাহলে দ্বিতীয় ভার্বটার সামনে টু যুক্ত হয় অথবা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়, যাকে আমরা নন ফিনিট ভার্ব বলি। দুইটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বটার সামনে টু যুক্ত হবে অথবা আইএনজি যুক্ত হয়ে নন ফিনিট ভার্ব হবে। তার মানে সেই অপশনটাই সঠিক যেখানে টু গো অথবা গোয়িং আছে। কোথায় আছে? শুধু বি তে আছে টু গো, আর সি তেও আছে টু গো, আর কোথাও নাই। তার মানে এগুলো ভুল। তাহলে বি আর সি এর মধ্যে উত্তর সঠিক হবে। এখন সি নাম্বারটা ভুল, কারণ এখানে ওয়াজ এর পরে বি নাম্বার কই থেকে আসলো? পাস্ট টেন্স মানে তো শুধু ওয়াজ হবে, সো সিও ভুল। তার মানে আমার সঠিক উত্তর শুধুই বি নাম্বার অপশন, হি ওয়াজ সেন্ট টু গো টু দ্য গার্ডেন। খেয়াল করছেন? আমি আগে অপশন মিনিমাইজ করাইলাম, করে দুইটা অপশনে নিয়ে আসলাম, তারপর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। এটাই স্ট্র্যাটেজি। চলে আসেন, কোশ্চেন হচ্ছে 19, হু উইল হেল্প ইউ। এখানে হু থাকলে বাই হুম খবরদার মুখস্থ করবো না আমরা শুধু বলবো উইল আছে এখানে। সো প্যাসিভ করলে উইল বি হবে, উইলও থাকতে হবে, বিও থাকতে হবে। তো ভাই এখানে খেয়াল করেন, উইল বি আছে নাই, এটা ভুল। এখানে উইল বি আছে নেই, এটাও ভুল। এখানে উইলও আছে, বিও আছে, এখানে উইল আছে, বি আছে, বাট ডি নাম্বারটা ভুল। কেন? কারণ প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকতে হয়, ইউ এর আগে থাকতে হবে। তাই সঠিক উত্তর এ নাম্বার, উইল আগে আসছে। হু থাকলে বাই হুম এগুলো মুখস্থ করে লাভ নেই। এবার আসি আমরা 20 কি বলেছে দেখেন, হু ইজ নট ইনভাইটিং। ভাই এই প্রশ্নের উত্তর নিশ্চিত থাকেন পরীক্ষায় আসলে ম্যাক্সিমামই ভুল করে ফেলে। আপনাদের দৃষ্টি থাকবে শুধু হুমের দিকে, বাই হুমের দিকে। আমার দৃষ্টি কিন্তু ওখানে না, আমার দৃষ্টি বি ভার্বের দিকে, যে এটা ইজ ইনভাইটিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমার আর কিছু জানার দরকার নাই, আমি এইটুকু নিশ্চিত যে ইজ থাকবে, ইজের সাথে বিং থাকতে হবে প্যাসিভ ভয়েসের জন্য। আমি আর কোনো কিছুই খুঁজবো না, আমি শুধু খুঁজবো ইজ আর বিং। এখানে ইজ বিং আছে নাই, এটা বাদ। এখানে ইজ আছে, বিং আছে নাই, বাদ। এখানে ইজ আছে, বিং আছে নেই, বাদ। এখানে ইজও আছে, বিংও আছে। বিশ্বাস হোক আর না হোক, দিস ইজ দ্য কার্ড আনসার। অপশন এ। দিস ইজ দ্য পাওয়ার অফ স্ট্র্যাটেজি। রিপিট করতেছি এজন্যই, স্ট্র্যাটেজি গুরুত্ব বোঝানোর জন্য, কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের ডেমো ক্লাস, ফ্রি ক্লাস আপনাদের জন্য। আপনারা জানতে চান আমাদের টিচাররা কিভাবে বুঝায়, দুটা কথা না বললেই নয়, কথা দুটো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ক্লাসের ধরন বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা আমি এই আপনাদের অন রেকর্ডেই বলে দিচ্ছি, আপনারা চাইলে এটা প্রমাণ করতে পারেন। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে আমাদের ক্লাসের প্যাটার্ন পুরাই ভিন্ন। যেমন জিনিস খেয়াল করেন, আমাদের এটা লেকচার শিট, দেখেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে, এই লেকচার শিটে লেখা আছে যে টিচার্স ওয়ার্ক লেকচার 8 আমাদের ক্লাস হবে কি ভয়েস আর ট্রান্সফরমেশনের উপর। টিচারের কাজ কি? টিচারের কাজ হলো প্রথমে ভয়েস এবং ট্রান্সফরমেশনের উপর যত প্রয়োজনীয় রুলস আছে সেগুলো 1 ঘন্টা 30 মিনিট ধরে আপনাকে বুঝাবে। যেমন আমি আজকে রুলস লিখিনি, কারণ আমি বোঝাতে চাইছি যে কৌশলের গুরুত্বটা কি। ভয়েসের সমস্ত রুলস 1 ঘন্টা 30 মিনিট ধরে আপনাকে লেখাবে, পড়াবে, বুঝাবে। আর বাকি 30 মিনিটে টিচার কি করবে দেখতে পাচ্ছেন, টিচার্স ওয়ার্ক এর অধীনে প্রশ্ন দেওয়া আছে কতগুলো, পেজুলটা নিচের দিকে দেখেন। টিচার্স ওয়ার্ক এর অধীনে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখেন, এখানে প্রশ্ন দেওয়া আছে বাট কোনো উত্তর দেওয়া নেই। খেয়াল করে যান, এরকম প্রশ্ন দেওয়া আছে কয়টা? এরকম প্রশ্ন দেখেন দেওয়া আছে 26টা, এর কোনো উত্তর দেওয়া নেই। টিচার কি করবে, এই প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ, যেভাবে আমি সমাধান করলাম এভাবে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ আপনাদেরকে সমাধান করে বুঝাবে বাকি 30 মিনিটে। 2 ঘন্টার ক্লাসে 1.5 ঘন্টা হবে টপিক বেসড ডিসকাশন, পূর্ণাঙ্গ আলোচনা, আর বাকি 30 মিনিট হবে কি এক্সারসাইজ, অনুশীলন, ব্যাখ্যা সহ। এরপরে দেখেন আমরা একটা পার্ট রেখেছি, দেখতে পাচ্ছেন স্টুডেন্টস ওয়ার্ক অন ভয়েস চেঞ্জিং। হ্যাঁ, ভয়েস চেঞ্জিং এর উপর স্টুডেন্টস ওয়ার্ক, এখানে প্রশ্ন দেওয়া আছে। এই দেখেন প্রশ্ন দেওয়া আছে, এরকম কয়টা প্রশ্ন দেওয়া আছে পেজুলটাই দেখি। এরকম প্রশ্ন দেওয়া আছে স্টুডেন্টস ওয়ার্কের উপর দেখেন 76টা প্রশ্ন দেওয়া আছে। এরপরে উত্তর মালাতে উত্তর দেওয়া আছে। তাহলে আগে টিচার আপনাকে ক্লাসে প্রশ্নগুলো সলভ করাবে, রিয়েল কোশ্চেন, তারপর আপনি বাসায় গিয়ে অনুশীলন করবেন। খেলা কি ওখানেই শেষ? না,
অনুশীলন করতে গেলে আপনি নিশ্চিত থাকেন আপনার কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি বুঝবেন না, বা শীটে দু একটা বানান ভুল থাকতেই পারে, এটা নিয়ে একটা কনফিউশন হবে। আবার কিছু প্রশ্ন আপনার মনে হবে যে উত্তরটা কেন এটা হলো আমি বুঝতেছি না। এগুলোর জন্য আমরা কিন্তু প্রতি 5টা লেকচার পর পর একটা সলভ ক্লাস দিব। সেটা শুধু ইংলিশ তা না, সব সাবজেক্টের ক্ষেত্রে প্রতি 5টি ক্লাস পর আমরা কি করব, একটা সলভ ক্লাস দিব। সলভ ক্লাসটা দেওয়ার পরে আমরা একটা পরীক্ষা নিব। এটাই হলো আমাদের সিস্টেম। তাহলে আপনি ভাবেন আমাদের এখানে 3টা পার্ট থাকতেছে, টিচারের ডিসকাশন থাকতেছে, আবার টিচার কিছু কোশ্চেন ধরে আপনাকে ব্যাখ্যা সহ সমাধান করবে, এরপর স্টুডেন্টস ওয়ার্ক থাকবে, সলভ ক্লাস থাকতেছে, পরীক্ষা থাকতেছে। ভাই আর কি চাই? এর বেশি কি দরকার আছে? দরকার নেই। হ্যাঁ আমি জানি আপনার কাছে যে বই আছে সেই বইয়ে ভয়েসের উপর 200, 300, 400 কোশ্চেনও থাকতে পারে, বাট আমরা এতগুলো প্রশ্নে বিশ্বাস করি না। আমরা মনে করি আপনার টার্গেট হচ্ছে ব্যাংক। সুতরাং ব্যাংক ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে আমাদের টিচাররা সিলেকশন করে এখানে দিয়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাজেশনস অর হ্যান্ড নোট বলতে পারেন। যেমন ইংলিশ শিটটা আমি রুবেল রানা করেছি, ম্যাথ শিটটা ম্যাথের সব টিচাররা মিলে করেছে। এরকম টিচাররাই নিজেরাই শিটটা তৈরি করতেছে, কারেকশন হচ্ছে, প্রতিদিন এগুলো আপডেট হচ্ছে। এইভাবে যদি আপনারা ব্যাংকের জন্য প্রিপারেশন নেন, আমাদের কাছে ইংলিশের একটা হ্যান্ড নোট পাবেন। এখানে আমাদের গ্রামারের সবগুলো টপিক এভাবে আলোচনা, টিচার্স ওয়ার্ক, স্টুডেন্টস ওয়ার্ক ব্যাখ্যা সহ আছে। এরপরে আসেন আমাদের এখানেই কথা শেষ না, আমরা ভোকাবুলারির জন্য আলাদা একটা শীট দিয়েছি। ভোকাবের জন্য আমরা জানি ভোকাবুলারি পড়লে মনে থাকে না, এটা জাতীয় সমস্যা। সমস্যা তো সমাধান করতে হবে। আমরা আপনাদেরকে ভোকাবের ক্লাস দিব, আমার সাথে আপনাদের ভোকাবের ক্লাস হবে। এই অন রেকর্ডে বলতেছি, মিলাই নেবেন। আমি 2 ঘন্টা সময় নিব, 2 ঘন্টা সময়ের মধ্যে আপনাদেরকে কমপক্ষে 200 ওয়ার্ড বাংলা মিনিং শেখাবো, এবং সেগুলো আপনাদের সারা জীবন মুখস্থ থাকবে। 2 ঘন্টায় কমপক্ষে 200 ওয়ার্ডস। ক্লাসরুমে যদি এটা না সম্ভব হয় তখন আপনারা আমাকে ক্লাসে বলে দিবেন, স্যার আপনার তো এই কথা শুনে না ভর্তি হয়েছিলাম, কথার সাথে তো কাজের মিল নেই। পসিবল ভাই, এই কৌশলটুকু আয়ত্ত করছি তো, তা না হলে তো আপনাদের মতো স্কলারদেরকে পড়ানো সম্ভব না। আপনারা যথেষ্ট মেধাবী, আপনাদেরকে পড়াতে গেলে আপনারা যা জানেন তার থেকে 2 লাইন বেশি জেনে, বা 2 লাইন বেশি জানা সম্ভব না হলেও 2 লাইন বেশি কৌশল প্রয়োগ করে আপনাদেরকে শেখাতে হবে। ফ্রেজ ইডিয়মস ঠাডা পড়া মুখস্থ করেন না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠাডা পড়া মুখস্থ করেন, বাট কখনো ভাবছেন এগুলো কৌশল দিয়ে মুখস্থ করা সম্ভব, মনে রাখা সম্ভব? এই যে আপনারা পড়েন কি পড়েন? আপনারা পড়েন যে অ্যাবজর্বড এর পরে ইন হয়। আচ্ছা, অ্যাবজর্বড, তারপরে দেখেন অ্যাবজর্বড মানে কি ভাই? কোনো কিছুতে নিমগ্ন থাকা, মনোযোগ দেয়া। তাহলে আপনি প্রশ্ন করেন কিসের মধ্যে নিমগ্ন? মধ্যের ইংলিশ কি? ইন। সুতরাং এরপরে তো ইন হবে, এটাই স্বাভাবিক। তারপরে আপনারা মুখস্থ করেন অ্যাবাউন্ট ইন। ভাই অ্যাবাউন্ট এর পরে ইন হবে কেন? কারণ অ্যাবাউন্ট ইনও হয়, উইথও হয়। অ্যাবাউন্ট এর পরে ইন হয় কেন? অ্যাবাউন্ট মানে প্রচুর পরিমাণে থাকা। তো কোনো কিছু প্রচুর পরিমাণে থাকলে জায়গাটা কি ছোট হবে নাকি বড় হবে? বড় হবে। আর বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। সো ইন তো হবেই। আপনারা মুখস্থ করেন অ্যাবসেন্ট ফ্রম। ভাই কেন মুখস্থ করবেন? অ্যাবসেন্ট মানে কি? অনুপস্থিত। কেউ যদি অনুপস্থিত থাকে, আমি যদি প্রশ্ন করি কোথায় থেকে অনুপস্থিত? ক্লাস থেকে অনুপস্থিত। তো হইতে থেকে ইংলিশ কি বলেন? ফ্রম না? তো অ্যাবসেন্টের পরে তো ফ্রমই হবে। এভাবে মেমোরাইজিং পার্টের প্রতিটা পার্টের জন্য কৌশল প্রয়োগ করা সম্ভব। বাংলাদেশে ক্যারিয়ার ম্যাপই সর্বপ্রথম, এবং এখন পর্যন্ত ক্যারিয়ার ম্যাপই আছে ভোকাবুলারির জন্য আপনাকে গুণে গুণে 10 থেকে 12টি ক্লাস দিবে, এবং এই 10 থেকে 12টি ক্লাস করলে আশা করি আপনার নিজে নিজে বাসায় মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ভোকাবুলারি শীট দেওয়া আছে, তারপর শীট দেওয়া আছে। এবার আসেন আমাদের সবগুলো ম্যাথ লেকচারকে একত্রিত করে আমাদের ম্যাথের কিন্তু একটা হ্যান্ডবুক দেওয়া আছে। এইখানে শুধু সেই অঙ্কগুলোই দেওয়া আছে যেগুলো ওই আগারওয়াল ম্যাথ বলেন বা অন্যান্য পিয়ারসনের বই বলেন, সবগুলো থেকে আমাদের কালেকশন করা। ম্যাথ হোক আর ইংলিশ হোক, সবগুলো এই বিখ্যাত বইগুলো থেকে আমরা বাছাই করে নিয়েছি। আপনারা যা দৌড়ে খুঁজে বের বাড়াবেন, আপনাদেরকে সেই দৌড়ানির কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সিলেক্টিভ ম্যাথগুলো বা সিলেক্টিভ অঙ্কগুলো নিয়েই আমরা এই ম্যাথ হ্যান্ডনোটটা সাজিয়েছি। এরপরে আসেন আমাদের জিকে। হ্যাঁ, জিকে বই দেশে অনেক আছে, বাট ইংলিশ ভার্সনে
ভালো মানের বই কিন্তু নাই, নীলক্ষেতে কি খোঁজেন, ভালো মানের বই নাই, রেয়ার। আমরা কি করেছি, জিকের শীটটা এমন না যে আমরা 1 বছর এবার ছাপাইলাম এটা দিয়ে আমরা আজীবন চালাবো, নো। আমাদের জিকের শীট প্রতি 4 থেকে 6 মাস পর পর আপডেটেড হয়, কারণ জিকে মানে আপডেটেড জানতে হবে, আপনাকে আপডেট বিষয়গুলো জানতে হবে। এই জন্য আমরা এটাকে আপডেট করে আপডেটেড তথ্যগুলো দিয়ে আমরা আপডেট করি। সো এটা ইংলিশ ভার্সনে আছে, এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই শীটটা পরে শতভাগ কমন পাবেন না হয়তো, তবে পরীক্ষায় টেকার জন্য যে মার্কস দরকার সেটা আপনি অনায়াসে ইজিলি ইনশাআল্লাহ ক্যারি করতে পারবেন আমাদের জিকে হ্যান্ডবুক থেকে। আচ্ছা, এরপরে আসেন আপনি আমাদের বাংলার জন্য আমরা একটা হ্যান্ডবুক করেছি বাংলা ভাষা ও সাহিত্য, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এই আলোকে আমাদের এই শীটটা করা। সুতরাং আপনারা যারা ব্যাংকের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য আমাদের থাকবে এরকম কতগুলো হ্যান্ড নোট থাকবে, এগুলোর বাইরে আশা করি কিছুই নেই। ভাই একটা কথা সবসময় বলে রাখি, মানুষ চাপে পড়লে সবকিছু অর্জন করা সম্ভব। একটু ভাবেন তো, একটু ভাবেন, আপনাকে যদি বলা হয় সে কথার কথা আপনার কেউ মাথার এইখানে আইসা একটা বন্দুক ঠেকায় ধরলো, গুলি ভর্তি বন্দুক, যদি আপনাকে বলে যে এই হ্যান্ডনোট গুলো তোমাকে উইদিন 7 ডেজ 7 দিনের মধ্যে শেষ করতে হবে, অন্যথায় আই উইল শুট ইউ, টেক ইট সিরিয়াসলি। যদি এমন কেউ বলে কি করবেন? 7 দিন না, জীবন বাঁচানোর তাগিদে আপনি নিশ্চিত থাকেন আপনি বান্দাই 3 দিনে এই শীট শেষ করবেন। করবেন না? করে ফেলবেন, বাঁচতে হবে তো ভাই। তখন যদি পসিবল হয়, কিংবা আপনাকে যদি বলা হয় যে এই শীটগুলো যদি 7 দিনে শেষ করতে পারেন তাহলে আপনাকে নগদ 1 কোটি টাকা উপহার দেওয়া হবে, কি করবেন? 3 দিনে শেষ করবেন। তার মানে আমরা চাইলে অনেক কিছু পারি, শুধু চাই না। আমরা আরাম জীবন চাই। বাবা মা এত বছর লেখাপড়া করায় গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করিয়েছে, যদি তাদের এই শেষ বয়সে তাদেরকে একটু সুখ দিতে না পারি, সন্তান হিসেবে আমাদের জন্য এর চেয়ে আর কোনো বড় কলঙ্কজনক অধ্যায় থাকতে পারে না ভাই। আপনি নিজের জন্য কিছু না করেন মানলাম, বাবা মার একটা এক্সপেকটেশন না থাকলেও বাবা মার এক্সপেক্ট করে না, বাট আমাদের দায়িত্ব তো। আর কত? ব্যাংকের জন্য আপনারা প্রায় শোনেন 5 থেকে 6 মাস প্রিপারেশন নিয়ে ব্যাংক জব পাওয়া সম্ভব। অবশ্যই সম্ভব, যদি সেই গাইডলাইনে, সেই হার্ড লাইনে আপনি পড়তে পারেন, তাহলে পসিবল। এখন আপনি যদি মনে করেন আছে তো বয়স 26, তো এখন আরো 4 বছর পড়ি না, ভাই আপনি চরম ভুল করতেছেন। প্রতিদিন আপনার চেয়ে শক্তিশালী কম্পিটিটর মার্কেটে চলে আসতেছে। আপনি ভাবেন না? আমাদের কথা ভাবি, আমার কথা ভাবি, আপনি আপনার কথা ভাবেন। আমরা যতটুকু হচ্ছে এখন পড়াশোনা করি বা আমরা ইনফরমেশন জানি, আমাদের যে পিছনে যে জেনারেশনটা আসতেছে বড় হচ্ছে, ওরা আমাদের থেকে কয়েক গুণ বেশি আপডেটেড, এটা আপনাকে মানতেই হবে। সো আপনি একদিন পিছিয়ে যাওয়া মানে আপনি আরো কঠিনতর যুদ্ধের মধ্যে পড়ে গেলেন। আমি জানি এইসব মোটিভেশন আপনাদের দরকার নেই। আপনার মোটিভেশন এখন সবচেয়ে বর্তমান মোটিভেশনটা হলো কি, আপনি বেকার। আপনি বেকার, আপনার কষ্ট আপনি আমার চেয়ে আপনি বেশি ভালো জানেন। আপনার জন্য এইটুকুই মোটিভেশন, অন্য কোনো মোটিভেশন দরকার নেই। আপনি বেকার, আপনার যদি মন চায় আমি সারা জীবন বেকার হয়ে থাকবো, তাহলে আমরা যতই বুঝাই কোনো লাভ নেই। আপনি বেকার, আপনার যদি মন হয় যে না ভাই আমার বেকারত্বের কষ্ট আমাকে বুঝতে হবে, তাহলে আপনাকে এত কিছু বুঝাইতে হবে না, আপনি বুঝে যাবেন। আর যদি আপনার মনে হয় যে আমি বাসায় পড়তে পারি না, আমার কারো গাইডলাইন দরকার, আমার একটা হার্ড লাইনে থাকা দরকার, তাহলে আপনি নিঃসন্দেহে কনফিডেন্সের অঙ্গ প্রতিষ্ঠান ক্যারিয়ার ম্যাপকে বেছে নিতে পারেন। এটা বাংলাদেশের নাম্বার 1।